আমার বয়স ৩২ বছর। এখন আমি বয়সে সেই পর্যায়ে যেখানে মেয়েদের সম্বন্ধ আসা বন্ধ হয়ে যায়। এই বয়সে লোকেরা একজন মেয়েকে মূল্যহীন ভাবতে শুরু করে। কিন্তু একদিন তো সব সীমা ছাড়িয়ে গেল, যখন মা আমার কাছে এসে বললেন, তোর জন্য একটা ছেলে সম্বন্ধ এসেছে। ছেলে তোর থেকে ১ বছরের বড়, কিন্তু আগে তার ৩ বার ডিভোর্স হয়েছে। তার ৩ বউই তাকে ছেড়ে চলে গেছে। মায়ের কথা শুনে আমার হাত পা কাঁপতে লাগলো। আমি ভাবতেও পারিনি যে আমার মা আমার জন্য এমন একটা সম্বন্ধ দিয়ে আসবে, যে একবার নয়, আগে ৩ বার বিয়ে করেছে আর ৩ বারই ডিভোর্স হয়ে গেছে। এমন একটা সম্বন্ধের কথা শুনে একজনের মেয়ে কিভাবে খুশি হতে পারে? নিশ্চয়ই তার ডিভোর্সের অভ্যাস হয়ে গেছে। কিন্তু পরের মুহূর্তে আমার মা একটা অদ্ভুত কথা বললেন, তুই আমাকে জিজ্ঞেস করলি না ডিভোর্সের পিছনে কারণ কি? আমি কিছুই বললাম না, শুধু মায়ের দিকে তাকিয়ে রইলাম। মা নিজেই আমাকে বলতে লাগলেন, বাড়িতে একাই ছেলে, না আছে বোন, না আছে মা, শুধু একজন বৃদ্ধ বাবা, এবং তার বয়স ৬০ বছর। কিন্তু যখনই বাড়িতে কোনো মেয়ে বউ হয়ে আসে, তখনই সে বৃদ্ধের উপর দোষারোপ করে। আর তার ছেলেই বা কী করবে? মাকে হারানোর পর সে তার বাবার বিরুদ্ধে একটি শব্দও শুনতে পারে না। তার স্ত্রীরা তার বাবার বিরুদ্ধে অভিযোগ করলেই সে তাকে ডিভোর্স দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়। আমি বলি কি, তুই যদি তার বাবার সেবা যত্ন করে তার মন জয় করে নিতে পারিস, তাহলে তোর কোনো সমস্যা হবে না। তুই তোর বাবারও খুব যত্ন করিস। আমার মনে হয় তুই যদি ছেলের বাবার ভালো সেবা যত্ন করিস, তাহলে তুইও ভালো দাম্পত্য জীবন কাটাতে পারবি। নইলে তো এখন তোর জন্য কোনো সম্বন্ধও আসে না। মায়ের কথাগুলো আমাকে হতবাক এবং হতাশ করে দেয়। কারো বাবা তার এত সমস্যার কারণ হয়ে উঠতে পারেন কিভাবে? এই অভিযোগ যদি শাশুড়ির উপর উঠত, তবে একবার হলেও মানতে পারতাম। কিন্তু শ্বশুরের ব্যাপারটা হজম হচ্ছে না। তারপরে ভাবলাম, আজকাল মেয়েদের ধৈর্য কম, তাই বৃদ্ধ বাবাকে দেখে তাদের মন খিটখিটে হয়ে যায়। বাড়িতে বুড়ো ছাড়া আর কেউই ছিলও তো না। হতে পারে সামান্য কোনো ব্যাপার বড় গোলমালে পরিণত হয় এবং বিষয়টি বিবাহ বিচ্ছেদ পর্যন্ত পৌঁছে যায়। তবে আমি এটাকে যতটা ছোট ভেবেছিলাম, এটা ততটা ছোট কোনো মতেই ছিল না। আমি কি জানতাম যে আমি আগুনে ঝাঁপ দিতে যাচ্ছি, আর তার থেকে নিজেকে এবং আমার পরিবারকেও বাঁচাতে হবে। এখন পর্যন্ত আমার বিয়ে না হওয়ার পেছনে ২টি কারণ ছিল। প্রথমত, আমরা গরিব ছিলাম, তাই যৌতুক দিয়ে ছেলেদের মুখ বন্ধ করতে পারিনি। আর দ্বিতীয়টি ছিল, আমি সাধারণ চেহারার মেয়ে, শিক্ষিত হলেও খুব একটা সুন্দরী ছিলাম না। যাই হোক, আমি আমার মায়ের কাছে আমার ভবিষ্যৎ স্বামীর সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করি। আমি মনে মনে ভাবছিলাম যে আমার অন্তত একবার ছেলেটির সাথে দেখা করা উচিত, যাতে আমি জানতে পারি সে একজন ভালো মানুষ কিনা, আমি তার সাথে আমার জীবন কাটাতে পারবো কিনা। আমার কথা শুনে আমার মা বললেন, না, এতে তার বাবার অনুমতি নেই। তার বাবা ছেলের ব্যাপারে খুব রক্ষণশীল। আর আমি বা কোন মুখে নিয়ে ছেলের বাবাকে বলবো যে আমার মেয়ে আপনার ছেলের সাথে একা দেখা করতে চায়? এগুলো ছেলেদের মানায়, কিন্তু মেয়েদের না। মায়ের কথা শুনে আমি রেগে গিয়ে বললাম, মা, আগে ছেলে মেয়ের মধ্যে পার্থক্য ছিল, এখন ছেলে এবং মেয়ে দুজনই সমান অধিকার আছে পছন্দের জীবনসঙ্গী বেছে নেওয়ার। পরের দিন বিকেল ৫টায় ওরা আমাদের বাড়িতে আসে। সন্ধ্যায় আমি ছেলের বাবাকে দেখে হতবাক হয়ে গেলাম। যাকে আমার মা ৬০ বছরে বৃদ্ধ বলেছিলেন, তাকে ৪৫ থেকে ৫০ বছরের একজন হাট্টাগোট্টা পুরুষের মতো দেখতে। দেখে মনে হচ্ছিল বাবা ছেলে নয়, দুজনে ছোট এবং বড় ভাই। ওই বৃদ্ধ, যাকে আমার কাছে মোটেও বৃদ্ধ মনে হয়নি, আমাদের পুরো বাড়ির খোঁজখবর নিতে ব্যস্ত। আমাকে ঘুরে ঘুরে দেখছিল, যেন আমার বিয়ে তার সাথেই হচ্ছে। আমি আপত্তি করতেও পারছি না, নইলে আমার মা বলতেন, তোর সারাক্ষণ শুধু ঢং। যাওয়ার সময় আমার শ্বশুর আমার হাতে ১০,০০০ টাকা দিলেন। আমার ভাবি শ্বশুর আমার মাথায় হাত রেখে বললেন, আজ থেকে তুমি আমার মেয়ে হলে। আমরা এসে তোমাকে আমার ছেলের বউ করে নিয়ে যাব। আর আমিও বাড়িতে একা একা বিরক্ত হয়ে গেছি। তিনি খুব শান্তভাবে কথা বলছিলেন। মনেই হলো না যে তার কারণে কেউ ডিভোর্স নিতে পারে। আমি মাকে বলছিলাম যে এই বুড়ো যদি আমার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করে, তবে আমি চুপ করে থাকবো না। এই জিনিসটা তুমি মনে রেখো। আমার মা বললেন, তুইও এই কথা মনে রাখিস যে তোর শ্বশুরকে নিজের বাবার মতো সম্মান করবি। আজকালকার মেয়েদের মতো মুখ চালাবি না। তুই যদি কোনো গুরুতর কারণ ছাড়াই তোর শ্বশুরের সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে এখানে চলে আসিস,
তাহলে তোর জন্য এই ঘরের দরজা চিরতরে বন্ধ। মায়ের এমন ভয়ানক উপদেশ শুনে আমি চুপ করে রইলাম। কিন্তু পরের দিন আমার এক বন্ধু কাকন আমাকে যা বলল তা শুনে আমার কান দিয়ে ধোঁয়া বেরাতে লাগলো। কাকন বলছিল, আমি এই লোকগুলোকে চিনি, এরা যে জন্য বিখ্যাত সেইগুলো ভালো না। আমি শুনেছি এরা কিছুটা প্রতারক টাইপের মানুষ, আর ছেলের বাবা তো একটা ছুঁচো। আমি কাকনকে জিজ্ঞেস করলাম, কিন্তু তুই তাদেরকে কখন দেখলি? তখন সে বলল, গতকাল যখন তারা তোদের বাড়ি থেকে চলে যাচ্ছিল, সেই সময় আমি তোদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম। তাদের দেখেই চিনতে পেরে গেলাম যে সেই বাপ ছেলে যে তার 3 বউকে ডিভোর্স দিয়েছে। কাকনের কথা শুনে আমার খুব খারাপ লাগলো। আমার ভাবি স্বামী তার 3 ডিভোর্সের কারণে এলাকায় বিখ্যাত। কাকন আরও বলল, আর আমি এটাও জানি তোর শ্বশুরের কারণে তোর ভাবি স্বামীর ডিভোর্স হয়েছে। আমি ভিতরে ভিতরে ভয় পেয়ে কাকনকে বললাম, তুই কিভাবে জানলি তার কারণে 3বার ডিভোর্স হয়েছে? কাকন বলল, সে নিশ্চয়ই এমন অন্যায় কাজ করেছে যে তারা 3 জনেই ডিভোর্স নিতে বাধ্য হয়েছে। নইলে নিজেই ভাব, ঘরে শুধু এই বৃদ্ধ আর তার ছেলে থাকে। সে তার ছেলের বিয়ে দিতেই ব্যস্ত, যদিও বৃদ্ধকে বৃদ্ধ বলে মনে হয় না। সে চাইলে নিজেই বিয়ে করতে পারে, তারও তো কিছু আশা আকাঙ্ক্ষা থাকতে পারে। কাকনের কথা শুনে আমার মনে এক নতুন আশঙ্কার জন্ম নিল। নিশ্চয়ই কিছু একটা তো আছে যা আমার মা আমার কাছ থেকে লুকাচ্ছেন, এবং আমার ভাবি শ্বশুর এবং ভাবি স্বামীও নিশ্চয়ই আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছেন। আমি যখন মাকে এসব বললাম, মা বললেন, ভগবানকে ভয় কর, বার্ধক্য সবার আসবে। বৃদ্ধ বয়সের কারণে তুমি কাউকে ঘৃণা করতে পারো না। আমাদের সময় মেয়েদের অনেক ধৈর্য ছিল, কিন্তু আজকাল মেয়েদের এসব একদমই নেই। তারা ছোটোখাটো বিষয়ে সংসার নষ্ট করে। আমার মা কাকনকেও বকাঝোকা করে চলে গেলেন। কাকন বলল, আচ্ছা শোন সুমি, তুই তোর স্বামীর সাথে কেন কথা বলছিস না? বিয়ের আগে সব ক্লিয়ার হলে সবচেয়ে ভালো হয়। অন্তত তোর স্বামীকে জিজ্ঞেস কর কেন আগে তার 3বার ডিভোর্স হয়েছে। আমি কাকনকে বললাম, মা আমাকে স্পষ্টভাবে নিষেধ করেছে যে আমি বিয়ের আগে ছেলের সাথে দেখা করতে পারবো না। কাকন বলল, তাহলে বিয়ের প্রথম রাতে সব কিছু ক্লিয়ার করে নিবি। সারা জীবন তোকে সেই ছেলের সাথে থাকতে হবে। যদি কিছু গড়বড়ি মনে হয় তবে সব সম্পর্ক শেষ করে নিজের বাড়িতে চলে আসিস। সারা জীবন নরকে পোড়ার চেয়ে একটু বদনাম সহ্য করা ভালো। কাকনের কথা শুনে এখন আমার ভয় হতে লাগলো। এখন তো আমি বিয়েতেও না বলতে পারছি না, কারণ কার্ডও ছাপা হয়ে গেছে। বিয়েটা খুবই ছোট্ট করে হচ্ছে। মা শুধু নিকট আত্মীয়দেরই নিমন্ত্রণ করেছিলেন। কিন্তু খবর ছড়িয়ে গেল যে সুমির বিয়ে এমন একজনের সাথে হচ্ছে যার আগেই 3বার ডিভোর্স হয়েছে, তাও তার বৃদ্ধ বাবার কারণে। আমি খুব ভয়ে ছিলাম। ভগবানের কাছে প্রার্থনা করলাম, হে ভগবান, আমার সংসার বাঁচিয়ে দিও, আমার জীবন নষ্ট হওয়ার থেকে বাঁচিও। আমাকে সহ্য করার ক্ষমতা দাও, যাতে আমি আমার স্বামীর মন জয় করতে পারি, যাতে আমার ডিভোর্স না হয়। বিয়ে হয়ে আমি শ্বশুরবাড়িতে চলে এলাম। বিয়ের প্রথম রাতে গগন আমার কাছে এসে বলল, তোমার ভয় পাওয়ার দরকার নেই, আজ থেকে তুমি এই বাড়ির মালকিন। তোমার আগে আমি 3 জনকে ডিভোর্স দিয়েছি, এটা তুমি অবশ্যই জানো। কিন্তু যে কারণে ডিভোর্স দিয়েছি আমি চাইবো তুমি সেই কারণটি সৃষ্টি করবে না। স্বামীর কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম এবং বললাম, কেন তুমি ওই 3 মেয়েকে ডিভোর্স দিয়েছো? আমার কথা শুনে গগনের মুখ বিষণ্ণ করে বলল, কারণ ওই 3 মেয়ে আমার বাবার সাথে। এরপরে গগন আর কিছুই বলতে পারল না। কিছুক্ষণ পর বলে, ছাড়ো এসব কথা। আমি গগনকে বললাম, অন্তত তো বলো তোমার 3 স্ত্রী তোমাকে ছেড়ে চলে গেল কেন? আমি যদি আগে থেকেই সব কিছু জানতে পারি তাহলে আমি সাবধান থাকবো এবং তোমার 3 স্ত্রীর মধ্যে একই ভুল করব না। আমার কথা শুনে গগন বলল, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, তবে 3 দিন তোমাকে কিছুই বলবো না। 3 দিন তোমার আচার ব্যবহার দেখতে চাই। আমি অবাক হয়ে বললাম, এ কেমন কথা বলছো? তুমি কি আমাকে বিয়ে করে খুশি নাও? গগন বলল, দেখো, একটা কথা সবসময় মনে রেখো, আমি কথায় কথায় অভিযোগ করে এমন মেয়ে পছন্দ করি না। যদি আমার সাথে থাকতে চাও তাহলে ভদ্র সভ্য হয়ে থাকবে। রোজ রোজ খিটমিট আমার একদমই পছন্দ নয়। আর মানুষ যাকে বিয়ে করে তার সাথে ভালোবাসা হয়েই যায়। তুমি আমার স্ত্রী, আমি তোমাকে সম্মান এবং ভালোবাসা দেব। শুধু একটা কথা মনে রাখবে, আমার বাবাকে নিয়ে কোনো রকম অভিযোগ করবে না। বাবার দিকে আঙুল তোলার আগে ভালো করে ভেবে দেখবে। আগে যে 3টি মেয়ে চলে গেছে তারা আমার বাবার দিকে আঙুল তুলেছিল বলেই গেছে, যদিও সেই মেয়েগুলো তোমার চেয়ে অনেক বেশি সুন্দরী ছিল। গগন, তুমি এ কেমন কথা বলছো? বিয়ের প্রথম রাতে কেউ এমন কথা বলে?
আমার স্বামী আমার কাছে বসে বলল, তোমার ভয় পাওয়ার দরকার নেই, আমি শুধু তোমাকে বোঝাচ্ছিলাম। আমার বাবাকে সম্মান করবে এবং তার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করবে না। তোমার আগে আমি আমার 3 স্ত্রীকে এতটা স্পষ্টভাবে বোঝাতে পারিনি, কিন্তু আমি তোমাকে খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিলাম যে আমি আমার বাবার বিরুদ্ধে কোনো কথা শুনব না। আজ পর্যন্ত আমি আমার সংসার পাততে পারিনি, কিন্তু এতে আমার কোনো আফসোস নেই। আমি শুধু আমার বাবাকে খুশি দেখতে চাই, আর তুমিও আমার বাবাকে খুশি রেখো। আমার বাবা খুব সহজ সরল মানুষ। তুমি যদি তার সেবা করো এবং তার সাথে ভালো ব্যবহার করো, তবে তিনি তোমার সাথে মেয়ের মতো আচরণ করবেন। আর একটা কথা মনে রেখো, আমার বাবার এত টাকা, এত সম্পত্তি আছে যে তুমি কল্পনাও করতে পারবে না। তুমি যদি আমার বাবাকে খুশি রাখো, তবে আমার বাবাও তোমাকে খুশি রাখবে, তোমার পুরো পরিবারকে খুশি রাখবে, তোমার পুরো পরিবারের দারিদ্র্য দূর হয়ে যাবে। ব্যাস, বাবাকে খুশি রেখো। কখনের কথা এখন আমি কিছু কিছু বুঝতে শুরু করেছি। আমি যদি আমার শ্বশুরকে খুশি রেখে তার সেবা করি, তাহলে আমার ভাই বোনদের জীবনও ভালো হবে। আমার বাবা মাও সুখের আলো দেখতে পাবেন, এবং এটা খুব একটা কঠিন কাজ না। আমাকে শুধু একটা কাজই করতে হবে, শ্বশুরকে বাবার মর্যাদা দিতে হবে। আমি গগনকে আশ্বস্ত করলাম যে তোমার বাবা আমাকে নিয়ে কোনো অভিযোগ করার সুযোগ পাবে না। আমার কথা শুনে গগন খুশি হয়ে আমার আঙুলে একটা হীরার আংটি পরিয়ে দিল। এত বড় হীরার আংটি দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। গগন বলল, সুমি, তুমি জানো কে এই আংটিটা আমাকে দিয়েছেন? আমি নাতে মাথা নাড়লাম। গগন বলল, এটা বাবা আমাকে দিয়েছে, নতুন বউকে বাসরাতে পরানোর জন্য। এর আগেও বাবা এই আংটি আমাকে 3 বার দিয়েছিলেন, কিন্তু ডিভোর্সের পর সেই আংটি আমি ওই মেয়েদের থেকে ফেরত নিইনি। আর ডিভোর্সের পর তাদের এত টাকা দিয়েছিলাম যে যদি তারা চায় সারা জীবন আরামে বসে খেতে পারবে। ভগবান জানেন, আজ পর্যন্ত আমরা কারো প্রতি অন্যায় করিনি, কিন্তু সমাজে আমাদের পরিহাস করা হয়। এই সমাজ এই সমস্ত বিষয়ে নারীদের সমর্থন করে, কারণ নারীরা অবলা এবং নির্দোষ। যদিও আমার 3 স্ত্রী মোটেও নির্দোষ ছিল না। তারা আমার বাবার বিরুদ্ধে এমন নোংরা অভিযোগ করছিলেন যে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারিনি। স্বামীর কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। সে তার প্রথম 3 স্ত্রী সম্পর্কে খারাপ বলছিল। আমি খুব খুশি ছিলাম যে আগের স্ত্রীদের কারো প্রতি তার কোনো সহানুভূতি বা ভালোবাসা নেই। আমি মনে মনে দৃঢ় সংকল্প করছিলাম যে আমার স্বামী যা বলবে আমি সব মেনে চলব, এবং আমার শ্বশুরকে খুব ভালোভাবে সেবা করব। তখনই কোনো আওয়াজ না দিয়ে আমাদের রুমে দরজা খুলে শ্বশুর ঘরে ঢুকলেন। শ্বশুরের হাতে একটা ট্রে, তাতে 2 গ্লাস দুধ রাখা ছিল। শ্বশুরের এমন আচরণ আমার খুব অদ্ভুত লাগছিল, কিন্তু গগন তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলল, বাবা, তুমি কেন কষ্ট করলে? তুমি আমাকে ডাকলে আমি নিজেই যেতাম। শ্বশুর আমার দিকে তাকিয়ে বললে, তোমরা দুজনেই ঘুমানোর আগে এই দুধটা খেয়ে সব ক্লান্তি দূর হয়ে যাবে। গগন বলে, থ্যাঙ্কস বাবা, তুমি আমাদের এত যত্ন নাও। ভগবান যেন তোমার ছায়া আমার উপরে সবসময় বজায় রাখেন। এই বলে গগন আমার দিকে একটা গ্লাস এগিয়ে দিল, আর একটা গ্লাস নিজে ধরল, আর আমার শ্বশুরও চলে গেল। গগন দরজা বন্ধ করে তার দুধটা জানলা দিয়ে নিচে ফেলে দিল। আমি খুব অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, কেন সে দুধ ফেলে দিল? গগন বলল, আসলে দুধ আমি পছন্দ করি না, দুধ খেতে আমার ভালো লাগে না। কিন্তু বাবা যখন আমাকে দুধ খেতে দেন, আমি বাবার মন রাখার জন্য দুধ নিয়ে নিই। জানলার নিচে একটি বাটি রাখা আছে, আমি তাতে দুধ ঢেলে দিই, আর একটি বিড়াল সেই দুধ খেয়ে নেয়। চিন্তা করো না, দুধে কিছুই নেই, তোমার কিছুই হবে না। গগনের কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। মনে হলো সে আমার কাছে কিছু লুকাচ্ছে। তাকে অনেকবার জিজ্ঞেস করলেও গগন কোনো উত্তর দিল না। তখন আমিও চুপ করে রইলাম। আজ আমাদের বাসরাত, আর কোনো কারণ ছাড়া গগনের মেজাজ খারাপ করতে চাইনি। সারা রাত গগন আমাকে তার ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন। আমি খুব অবাক হচ্ছিলাম যে কেন এই 3 মেয়ে এত প্রেমময় স্বামীকে ছেড়ে চলে গেল। সকালে যখন চোখ খুললাম, তখন গগন বিছানায় নেই। সম্ভবত সে বাথরুমে ছিল, কারণ জল পড়ার শব্দ শোনা যাচ্ছিল। আমি বিছানা থেকে উঠতেও পারিনি। হঠাৎ আমার শ্বশুর দরজা খুলে ভিতরে আসলেন। আমার খুব অদ্ভুত লাগলো, কারণ আমি এলোমেলো পোশাকে ছিলাম। আমি দ্রুত কাপড় ঠিক করে নিলাম। আমার শ্বশুরের এই কাজটা আমার একদমই পছন্দ হয়নি। তবুও আমি চুপ করে রইলাম। নতুন বউ, তাই কিছু বলতে পারিনি। আর দ্বিতীয়ত, সে আমার স্বামীর বাবা, এবং সে স্পষ্ট বলেছিল যে আমার বাবাকে কখনো অভিযোগ করার সুযোগ দিও না। আমি জড়সড় হয়ে রইলাম। আর শ্বশুর আমার কাছে এসে মাথায় একটা সোনার টিকলি পরিয়ে দিয়ে বললেন, এটা খুব শুভ টিকলি,
বিয়ের প্রথম দিন তোমার এটা পড়া উচিত। তোমার জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে, তোমার জীবনে কোনো দুঃখ থাকবে না। আমি অন্য বৌমাদেরও টিকলি এনে দিয়েছিলাম, কিন্তু তারা আমাকে অপমান করে ঘর থেকে বের করে দিয়েছিল এবং এই টিকলি নিতে অস্বীকার করেছিল। কিন্তু আমার পূর্ণ বিশ্বাস তুমি এমন করবে না। তোমাকে আমার সংস্কৃতি মনা মেয়ে মনে হয়। আমি নিশ্চিত তুমি আমার ছেলেকে সত্যিকারে খুশি দেবে। এই বলে আমার শ্বশুর আমার কপালে চুমু দিলেন। আমি স্তম্ভিত হয়ে গেলাম। যদিও যখন কেউ তার মেয়েকে ভালোবাসে তখন সে তাকে ভালোবেসে তার কপালে চুমু দিয়ে তাকে আশীর্বাদ করে, কিন্তু আমি জানি না কেন আমার শ্বশুরের এভাবে চুমু খাওয়া আমার পছন্দ হয়নি। গগন বেরিয়ে এলো। সে বাবাকে দেখে বললেন, আরে বাবা, তুমি এত সকালে এখানে? আমার শ্বশুর বললেন যে আমি তোমার বউকে এই টিকলি দিতে এসেছি। এই বলে আমার শ্বশুর চলে গেলেন। গগন বলল, বাবার কথা মেনে সারাদিন এই টিকলি পরে থেকো। আমি গগনকে বলতে চেয়েছিলাম, তোমার বাবা চুমু খাওয়াটা আমার ভালো লাগেনি, কিন্তু আমি চুপ করে রইলাম। এইভাবে 3 দিন কেটে গেল। এখন পর্যন্ত সব ঠিকই আছে, কিন্তু আমার শ্বশুরের একটা জিনিস আমার কাছে খুব অদ্ভুত মনে হতো। তিনি সারাক্ষণ আমার আশেপাশে থাকতেন, আমার সাথে কথা বলার চেষ্টা করতেন এবং কোনো না কোনো অজুহাতে আমাকে তার কাছে ডাকতেন। শ্বশুরের আমার দিকে এতটা মনোযোগ আমার মোটেও পছন্দ হচ্ছিল না। মাঝে মাঝে যদি আমি আর গগন খুব কাছে বসে থাকতাম এবং গগন আমার সাথে আদর করে কথা বলতো, তখন আমার শ্বশুরে এসে গগনকে কোনো কাজের অজুহাতে বাইরে পাঠাতো। আমার শ্বশুরে এসব কাজ আমার ভালো লাগতো না। যদি এসব গগন করতো তাহলে আমার ভালো লাগতো, কিন্তু গগন পরের দিন থেকে তার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আর আমিও ধীরে ধীরে এই বাড়ির সাথে যুক্ত হতে লাগলাম। মনের মধ্যে কোথাও আমি অনুভব করতে লাগলাম যে এই বাড়িটা আমার এবং আমি এই বাড়ির মালকিন। আমি মন লাগিয়ে ঘর সংসার করি, কিন্তু একটা ব্যাপার ছিল যে আমার শ্বশুর তার রুম পরিষ্কার করতে দিতেন না। তিনি সবসময় ঘরে তালা লাগিয়ে রাখেন। রাতে ঘুমানোর সময় তালা খুলে ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়েন। একদিন গগনকে জিজ্ঞেস করলাম, তোমার বাবা রুমে তালা দিয়ে রাখেন কেন? আমি ভাবছিলাম তোমার বাবার ঘরটা পরিষ্কার করা উচিত। আমার কথা শুনে গগন একটু চিন্তিত হয়ে বলল, এটা আমার বাবার পুরনো অভ্যাস। তার রুমে কেউ ঢুকুক সেটা তিনি পছন্দ করেন না। তিনি আমাকেও কখনো তার রুমে ঢুকতে দেননি। তুমি এক কাজ করো, বাবার ঘরটা রেখে বাকি ঘরগুলো পরিষ্কার করো। বাবার রুমটা যেমন আছে তেমনই থাক। একজন কাজের মেয়েও আমাদের বাড়িতে আসতো। সেও আমাকে বলছিল যে বড় সাহেব কাউকে তার ঘরে পরিষ্কার করতে দেন না। বিয়ের পর 1 মাস কেটে গেল, কিন্তু আমার শ্বশুরের ব্যবহার একই ছিল। তিনি সবসময় তার রুমে তালা দিয়ে রাখতেন। এখন তো আমার মনে হচ্ছিল যে তার ঘর খুব নোংরা হয়ে আছে। আমরা প্রতিদিন আমাদের রুম পরিষ্কার করি, তারপরও নোংরা হয়ে যায়। আর শ্বশুরের রুমটা তো বছরের পর বছর পরিষ্কার করা হয়নি। আমি গগনকে এই কথা বললে গগন বলল, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। এক কাজ করো, বাবার সাথে একবার কথা বলো। তিনি যদি বলেন তাহলে রুমটা পরিষ্কার করে দিও। গগনের অনুমতি পাওয়া মাত্রই আমি আমার শ্বশুরের রুমে চলে গেলাম। আজ দরজা খোলা ছিল। আমি দরজা খুলে ভিতরে গেলাম। আমার শ্বশুর বিছানায় বসে পিছন দিকে ঘুরেছিলেন। আমি পুরো রুমে তাকালে আমার চোখ বিস্ময় হতবাক হয়ে গেল, কারণ সারা রুমে মহিলাদের জামা কাপড় পরে আছে। আমি যখন ভালো করে লক্ষ্য করলাম তখন ড্রেসিং টেবিলে মেকআপ আইটেম, কিছু চুড়ি ইত্যাদি রাখা ছিল। আমি খুব অবাক হলাম, কারণ আমার শাশুড়ি মারা যাওয়ার পর অনেক বছর কেটে গেছে। তাহলে শ্বশুরের ঘরে এত মহিলাদের জিনিস কেন? কিন্তু আমার পায়ের শব্দে শ্বশুর আমার দিকে তাকিয়ে চমকে উঠে বললেন, আরে বৌমা, তুমি আমার রুমে কি করছো? এসো, বাইরে এসো, আমিও বাইরে যাব। আমার চা খেতে খুব ইচ্ছা হচ্ছে, আমার জন্য আদা এলাচ দিয়ে চা বানাও তো। আমি বললাম, কাজের মেয়ে তো চা বানাচ্ছে, আপনি গিয়ে চা খেয়ে নিন। আমি আপনার ঘরটা পরিষ্কার করে দিই, দেখুন কেমন নোংরা হয়ে আছে। এই কথা শুনে আমার শ্বশুর আরও ভয় পেয়ে গেলেন। তিনি তাড়াতাড়ি আমার হাত ধরে আমাকে বের করে এনে তাড়াতাড়ি দরজায় তালা দিয়ে দিলেন আর বললেন, আরে বৌমা, এই ঘর পরিষ্কার করার মতো কিছু নেই। আমি প্রতিদিন আমার রুম পরিষ্কার করি। তুমি চলো, আমরা দুজনেই বাইরের লনে বসে চা খাই। দেখো আবহাওয়া কত সুন্দর। যখন শ্বশুর নিজেই রুম পরিষ্কার করাতে চান না, তখন আমি আর কি করতে পারি? আমি বেরিয়ে এলাম। ততক্ষণে কাজের মেয়ে চা তৈরি করে নিয়ে এসেছে। আমি কোনো রকমের চা খেয়ে রুমে চলে এলাম। পরের দিন বন্ধু কাকনের ফোন এলো। কাকন বলল, সুমি, আমার মনে হয় তোর শ্বশুর মেয়েদের ব্যবসায় জড়িত। নইলে তুই নিজেই ভেবে দেখ, তোর স্বামীর আগে 3 বউ কোথায় গেছে, তারা কোথা থেকে এলো আর কোথায় গেল, তার কোনো হদিশ আজ পর্যন্ত নেই। নিশ্চয়ই কিছু একটা রহস্য আছে।
মনে হয় তোর শ্বশুর মেয়েদের ব্যবসা করে, এই জন্যই তোর শ্বশুর এত ধনী। কাকনের কথা শুনে আমি অনুভব করতে লাগলাম যে আমার শ্বশুরের রুমে নিশ্চয়ই কোনো রহস্য আছে, যা আমার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। আমার চোখের সামনে ভেসে উঠল মেয়েদের পোশাক। আমার মাথায় আসলে যে আমার শ্বশুর মেয়েদের আটকে রাখে, তাদের সাথে খারাপ কাজ করে এবং তারপর তাদের বিক্রি করে দেয়। একথা ভেবেই আমার সারা শরীর কেঁপে উঠল। এটা যদি সত্যি হয় তবে আমি এই বাড়িতে সুরক্ষিত নই। আমি ঠিক করলাম যে আমি আমার শ্বশুরের সত্যিটা জানবই। আর যদি আমার শ্বশুর কোনো অন্যায় কাজ করেন তবে আমি নিজে তাকে পুলিশে ধরিয়ে দেব। আমি আমার শ্বশুরের উপর নজর রাখতে শুরু করলাম। একদিন রাতে যখন জল খেতে বের হলাম, তখন আমার শ্বশুরের ঘরে আলো জ্বলছিল এবং একটা মেয়ের কান্নার আওয়াজ আসছিল। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। নিশ্চয়ই আমার শ্বশুরের ঘরে কোনো মেয়ে আছে। আমি দ্রুত আমার শ্বশুরের ঘরের কাছে গিয়ে ভিতরে উঁকি দিয়েও কিছু দেখতে পেলাম না। কান্নার শব্দও থেমে গেল। দরজায় আমি নক করতে যাচ্ছিলাম, কিন্তু আমি নিজেকে থামিয়ে দিলাম। আমি ভাবলাম আমার শ্বশুর না আবার আমার উপর রেগে যায় আর গগনের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করবে যে এত রাতে আমি তাকে জ্বালাতন করছি। অনেকক্ষণ কান লাগিয়ে শোনার চেষ্টা করলাম মেয়েটির কান্নার আওয়াজ আসছে কিনা, কিন্তু এখন আর কোনো আওয়াজ আসছে না। আর আমার শ্বশুরও ঘরে আলো নিভিয়ে দিলেন। আমিও আমার ঘরে ফিরে এলাম। আমি সারা রাত ঘুমাতে পারিনি, গগনকেও কিছু বলতে পারিনি। হয়তো গগন বলতো যে অন্য মেয়েদের মতো তুমিও আমার বাবাকে দোষ দিতে শুরু করেছো। একবার রান্নাঘরে খাবার তৈরি করছিলাম, হঠাৎ গরম তেল আমার হাতে পড়লে আমার হাত পুড়ে যায়। আমি চিৎকার করে উঠি, আর আমার চিৎকার শোনার সাথে সাথে আমার শ্বশুর রান্নাঘরে ছুটে আসে। আমাকে কষ্ট পেতে দেখে তিনি দ্রুত আমার কাছে এসে আমার হাত দেখতে লাগলেন। শ্বশুরমশাই তখন আমার এত কাছে চলে এসেছিলেন যে আমার খুব অদ্ভুত লাগছিল। আমি শ্বশুরের হাত থেকে আমার হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি আমাকে রান্নাঘর থেকে বাইরে নিয়ে এলেন। ড্রয়িং রুমে বসে তিনি বরফ নিয়ে সোফায় আমার খুব কাছে বসলেন এবং আমার হাতে বরফ লাগাতে লাগলেন। আমার দম বন্ধ হয়ে আসছিল। শ্বশুর আর বৌমার মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা উচিত। সেই দূরত্ব আমার শ্বশুর ঘুচিয়ে দিয়েছিলেন। তিনি আমার খুব কাছে ছিলেন। আমি তাড়াতাড়ি হাত ছাড়িয়ে আমার রুমে চলে এলাম। আমার শ্বশুর আমার পিছন থেকে ডাকতে লাগলেন। আমার শ্বশুরের এই সমস্ত কাজ আমার কাছে খুব খারাপ মনে হচ্ছিল, কিন্তু আমি গগনকে কিভাবে বলবো? দিন এভাবেই কেটে যাচ্ছিল, কিন্তু আমি আমার শ্বশুরের দিকে তীক্ষ্ণ নজর রাখছিলাম, যাতে আমি এমন কিছু পাই যা আমি গগনকে দেখাতে পারি যে গগনের বাবা ভুল। আমি প্রমাণ করতে চেয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমি এমন কোনো প্রমাণ পাইনি। একদিন গগনে বাড়ি ফিরতে অনেক দেরি করে। সাধারণত গগন রাত 9টার মধ্যে বাড়ি ফিরে আসতো, কিন্তু আজ প্রায় 11টা বাজে। এখনও তো আসেনি। যদিও গগনের কাছে ডুপ্লিকেট চাবি ছিল, সে নিজেই গেট খুলে ঘরে ঢুকতে পারত। কিন্তু আমি তখনও গগনের জন্য অপেক্ষা করছিলাম এবং গগনের অপেক্ষার বাইরে ড্রয়িং রুমে হাঁটাহাঁটি করছিলাম। আমার শ্বশুর তার রুমে আগেই চলে গেছেন। তার রুমে লাইট জ্বলছিল, কিন্তু হঠাৎ আমি চমকে উঠলাম। আমি আমার শ্বশুরের ঘর থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেলাম। প্রথমে কান্নার শব্দ হালকা ছিল, কিছুক্ষণ পর জোরে চিৎকার শুনতে পেলাম। আমার বুক কাঁপতে লাগলো। আমার শ্বশুরের ঘরে একটা মেয়ে ছিল যে সাহায্যের জন্য চিৎকার করছিল। এখন আর আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি জোরে জোরে শ্বশুরের দরজা ধাক্কা দিতে লাগলাম, কিন্তু আমার শ্বশুর দরজা খুললেন না। মেয়ের কান্নার আওয়াজ তখনও আসছে। আমার শ্বশুর যখন দরজা খুললেন না, তখন জানলার কাছে গিয়ে একটা জোরে ধাক্কা দিলাম এবং জানলা খুলে গেল। সামনে একটা মেয়ে হাঁটুতে মুখ লুকিয়ে বসে চিৎকার করছে আর কাঁদছে। আমি তাড়াতাড়ি জানলা দিয়ে লাফ মেরে ঘরের ভিতরে চলে এলাম। সেই সময় গগন কোথা থেকে এসে ভিতরে ঢুকলো। যখন সে আমাকে জানলা দিয়ে শ্বশুরের রুমে ঢুকতে দেখে, সেও আমার পিছন পিছন রুমে ঢুকে পড়ে। ততক্ষণে আমিও ভিতরে গিয়ে রুমের দরজা খুলে দিয়েছি। আমার শ্বশুরকে ঘরে কোথাও দেখা যাচ্ছে না, কিন্তু সেই মেয়েটি এখনও হাঁটুতে মুখ লুকিয়ে কাঁদছে। সামনের দৃশ্য দেখে গগন হতবাক হয়ে যায়, কিন্তু আমি দ্রুত মেয়েটির কাছে গিয়ে তাকে সান্ত্বনা দিতে লাগলাম। কিন্তু মেয়েটি যখন মুখের উপর থেকে ঘোমটা সরালো, তখন আমার আর গগনের মাথায় আকাশ ভেঙে পড়ল। যে সে কোনো মেয়ে নয়, আমার শ্বশুর, যে পুরো মেয়ে সাজে সেজেছিল, বিয়ের কাপড় পরেছিল, নিজেকে এমনভাবে সাজিয়েছিল যেন সে নববধূ। আর মেয়ের কণ্ঠে কিছু বিড়বিড় করছিল এবং কাঁদছিল। এমন হিচকি তুলে কাঁদছিলেন যে তার উপর খুব অত্যাচার হয়েছে, তার ইজ্জত কেউ কেড়ে নিয়েছে। বাবাকে কাঁদতে দেখে গগনের চোখেও জল এসে গেল। সে তাড়াতাড়ি বাবার কাছে গিয়ে তাকে চুপ করালো। এর কিছুক্ষণের মধ্যেই আমার শ্বশুর অজ্ঞান হয়ে গেলেন। গগন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারদের বললেন যে তার মানসিক অবস্থা ভালো নয়,
তিনি কিছু একটা নিয়ে খুব বেশি টেনশন নিচ্ছিলেন। তারপর গগন আমাকে অনেক দিনে পুরনো একটা গল্প শোনালো। কথাটা শুনে আমারও চোখের জল চলে এলো। গগন আমাকে বলল, আমরা 2 ভাই বোন। আমার বোন আমার থেকে 2 বছরে বড়। আমার মা আমাদের ছোটবেলায় আমাদের দুজনকে রেখে চলে গেছেন। বাবা আমাদের মা বাবার দুজনের ভালোবাসা দিয়েছেন। আমাদের কারণে তিনি আর বিয়েও করেননি। ধীরে ধীরে আমরা 2 ভাই বোন বড় হই। তারপর আমার বোনের বিয়ে ঠিক হয়। আমার বোনের বিয়ে রাতে আমার বোন তার ঘরে কোণে সেজে বসেছিল। বরযাত্রী আসতে চলেছে, তখনই কিছু ডাকাত আমাদের বাড়িতে ঢুকেছিল। তারা সম্ভবত পুলিশের তাড়া খেয়ে আমাদের বাড়িতে লুকাতে এসেছিল। ওই 5 ডাকাত আমার বোনের ঘরে ঢুকে পড়ে। সেই সময় বাবা আমার বোনের কাছে বসে তার সাথে কথা বলছিলেন। ঠিক সেই মুহূর্তে ডাকাতরা রুমে প্রবেশ করে। ডাকাতরা আমার বাবাকে বাথরুমে আটকে রেখে আমার বোনকে তাদের লালসার শিকার বানায়। আমার বোন চিৎকার চেঁচামেচি করতে থাকে, কিন্তু বাইরে ডিজের আওয়াজ এত জোরে ছিল যে আমার বোন আর বাবার চিৎকার কেউ শুনতেই পেল না। 5 ডাকাত যা খুশি তাই করে আমার বোনের জীবন নষ্ট করে চলে গেল। আমার বাবা যখন তার মেয়ের এই অবস্থা দেখে, তখন মানসিক ভারসাম্য হারিয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে। যে কোনো বাবার জন্য এটা একটা বড় ধাক্কা। চোখের সামনে নিজের মেয়ের ইজ্জত নষ্ট হতে দেখা। আমার বোনকে ডাক্তারের কাছে নেওয়া হলো, কিন্তু বোনকে বাঁচানো গেল না। ধীরে ধীরে বাবা কিছুটা স্বাভাবিক হয়ে গেলেও আমার বোনের ঘটনা তার মনে বড় প্রভাব ফেলেছিল। ধীরে ধীরে তিনি মানসিক রোগীতে পরিণত হন। আমি কখনোই বাবাকে কষ্ট দিতে পারতাম না। আমি তার সব কথা মেনে চলতাম। গগনের কথা শোনার পর এখন আমি সমস্ত ঘটনা বুঝতে পারছি। আমার শ্বশুর খারাপ ছিলেন না। আমার শ্বশুর যখনই আমার কাছে আসতেন, আমাকে তার মেয়ে কল্পনা করতেন। তিনি তার মৃত মেয়েকে আমার মধ্যে দেখতেন। আমার 3 সতীনকেও হয়তো আমার শ্বশুর তাই ভাবতেন। আর আমার 3 সতীন হয়তো আমার শ্বশুরের এই মনোভাবকে ভুল বুঝেছিল। যেমন আমার মনেও শ্বশুরকে নিয়ে ভুল চিন্তা এসেছিল, কিন্তু আমার শ্বশুরের উদ্দেশ্য খারাপ ছিল না। তিনি তার পুত্রবধূকে তার মেয়ে হিসাবে দেখতেন, এবং সেই কারণে তিনি তার পুত্রবধূ যতটা সম্ভব কাছাকাছি থাকার চেষ্টা করতেন এবং তাকে খুব ভালোবাসতেন। মাঝে মাঝে তিনি তার ছেলের গগনকে ডাকাত হিসাবে ভাবতে শুরু করেছিলেন। তাই তিনি গগনকে তার পুত্রবধূর কাছ থেকে সরিয়ে দিতেন। এটা করে তিনি তার মেয়েকে রক্ষা করতেন। গগন যখন পুরো সত্যিটা জানল, তখন আমার খুব আফসোস হলো। গগন আমাকে বলল যে আমি ওই 3 মেয়ের সাথে খুব অন্যায় করেছি। আমি যদি সত্যিটা আগে জানতাম, তাহলে ওই 3 মেয়ের জীবন নষ্ট হতো না। আমি আগেই বাবার চিকিৎসা করাতাম। কিন্তু আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি যে তোমার সাহসের জন্য এইসব জানতে পেরেছি। তুমি যদি সেদিন রাতে সাহস না দেখে জানলা দিয়ে লাফ দিয়ে ভিতরে না ঢুকতে, তাহলে এই সত্যিটা কখনোই জানতে পারতাম না। আমার শ্বশুর এখন হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা আশ্বাস দিয়েছেন আমার শ্বশুর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। ধন্যবাদ বন্ধুরা।